দিনটা ছিল 8ই মার্চ আর ঘড়িতে বাজছিল রাত 3:30, প্রায় মাঝরাত। ভোরের আলো ফুটতে এখনও প্রায় 2 ঘন্টা দেরি। আর সেই সময় আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি দিল্লি। আসলে এবারের ট্রিপটা কিন্তু দিল্লির না, এই ট্রিপটা কিন্তু হিমাচল প্রদেশের। আমরা যাব দিল্লি হয়ে। আগের দিন রাত থেকেই গাড়ি বুক করা ছিল, তাই জন্য গাড়ি পেতে সেরকম কোনো অসুবিধা হলো না। 3:30-এর গাড়ি 3:25-এই চলে এলো, আর গাড়িতে উঠে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। 3:34-এ গাড়িতে উঠে ক্যান্টনমেন্ট থেকে মাত্র 7 মিনিটে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। সব রকম ফর্মালিটিস পুরো করে চলে এলাম আমাদের গেট নাম্বারের সামনে। ততক্ষণে 4:30 বেজে গেছে, আর আমাদের ফ্লাইট 6:05। এখনও আরও 1 ঘন্টা ওয়েট করতে হবে ফ্লাইট অবধি ওঠার জন্য। যাই হোক, কোনো রকমভাবে 1 ঘন্টা কাটিয়ে আবার ডাক পড়লো বাসে ওঠার জন্য। ফ্লাইটের কাছে পৌঁছতে পৌঁছতেই দেখলাম পূবের আকাশে আলোর রেখা দেখা দিয়েছে, কিন্তু সূর্য তখনও ওঠেনি। তখন ঘড়িতে বাজছিল 5:50। ঘড়িতে 6:05 বাজতেই ফ্লাইটও চলতে শুরু করলো, আর দেখলাম সূর্যও ঠিক উঠে গেছে। কখন যে মাটি ছেড়ে আকাশে উড়ে গেলাম বুঝতেই পারলাম না। ফ্লাইটের ডিপার্চার টাইম 8:45 দেওয়া থাকলেও ফ্লাইট ল্যান্ড করে গেল 8:15তেই। তারপরে যদিও নামতে নামতে অনেকটাই টাইম লাগলো, আর দিল্লি এয়ারপোর্টের ফ্লাইট থেকে নেমে ব্যাগেজ কাউন্টার অবধি যেতে প্রায় অনেকটা রাস্তা কভার করতে হলো। যাই হোক, আলটিমেটলি 9:10-15 নাগাদ বেরিয়ে পড়লাম দিল্লি এয়ারপোর্ট থেকে। আর দিল্লির পার্কিং পয়েন্ট থেকে ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম দিল্লির পাহাড়গঞ্জ এরিয়ার দিকে, কারণ ওখানে অনেক রকমের হোটেল রয়েছে, আর ওখানেই একটা হোটেল নিয়ে নেবো আজকের দিনটার জন্য। হাই এভরিওয়ান, এখন বাজে বেলা 11:30, আর আজকে 8ই মার্চ। তোমরা জানো আজকে শিবরাত্রি, তার পাশে আমরা এখন রয়েছি দিল্লির একটা হোটেলে এসেছি আপাতত পাহাড়গঞ্জ এরিয়াতে। পাহাড়গঞ্জ যেমন নিউ দিল্লির কিন্তু দুখানা রেলওয়ে স্টেশন আছে, একটা পাহাড়গঞ্জ গেট আর একটা হচ্ছে আজমের গেট। তো আমাদের যদিও এখান থেকে কালকার ট্রেনটা যদিও আমাদের দিল্লি জাংশন থেকে, মানে ওল্ড দিল্লি স্টেশন থেকে, কিন্তু আমরা এখন রয়েছি পাহাড়গঞ্জের সামনে, কারণ ওইদিকে খুব একটা বেশি হোটেল ছিল না। অনলাইনে ফার্স্টে বুক করেছিলাম, কিন্তু কিছু একটা পেমেন্ট ইস্যুর জন্য মানে আমরা একটা অ্যামাউন্ট বুক করেছিলাম, ওখানে গিয়ে হোটেলে গিয়ে হোটেল থেকে বলছে যে মানে ওই অ্যামাউন্টটাতে বুকিং হবে না, আরও এক্সট্রা অ্যামাউন্ট দিতে হবে। তো ওই জন্য আমরা ওই হোটেলে না গিয়ে আর একটা হোটেলে, ওর পাশাপাশি আর একটা হোটেলে এলাম। তো মোটামুটি বেশিক্ষণের জন্য এখানে আমরা থাকবো না, যেহেতু তেন খুব একটা ভালো হোটেলটা নয়। দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা আমাদের এখন আমরা মোটামুটি ধরো 7-8 ঘন্টার জন্য হয়তো থাকবো, কারণ আমরা ঢুকেছি 10:30 নাগাদ, আর আমাদের ট্রেন তো 9টার সময়, তো বেরিয়ে যেতে হবে 8টার মধ্যে। তো এইটা আমাদের বলছিল প্রথমে 1000, তো আমরা অনেক বার্গেন করে এটা মোটামুটি 700 টাকা এসছে। তো এখন আমরা বেরোচ্ছি, একটু দিল্লি ঘুরবো আজকে, কারণ যেহেতু বেশি টাইম নেই আর বেকার হোটেলে বসে থেকে তো কোনো লাভ নেই, তাই বেরোচ্ছি দিল্লি ঘুরবো। তো চলো তোমাদেরকে দেখাবো। এই আমরা এখন বেরিয়ে পড়েছি অটোতে করে, আর এখন যাচ্ছি ফার্স্টে ইন্ডিয়া গেটের দিকে। ইন্ডিয়া গেট থেকে আমরা ওখানে যাবো পার্লামেন্ট হাউস থেকে যে প্রেসিডেন্টস হাউস আছে, ওটা ঘুরে আমরা আসবো একেবারে। এখন দিল্লিতে এখানে খুব জ্যাম, নিউ দিল্লির এই রাস্তাতে। এখন ধরেছি আমরা অটো, এখান থেকে আমাদের হোটেলের পাশ থেকে ইন্ডিয়া গেট অবধি ভাড়া লাগছে 120 টাকা। পাহাড়গঞ্জের জ্যাম পেরোতেই এরকম একটা সুন্দর সাজানো রাস্তার ওপর দিয়ে এগিয়ে চললাম দিল্লি গেটের দিকে, আর মাত্র 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম দিল্লি গেটের কাছে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি ইন্ডিয়া গেটের সামনে। ইন্ডিয়া গেটের ঠিক একদম সামনে অবশ্য অটো আসে না, একটু দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখাচ্ছি তোমাদের, এই যে সোজা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো একদম বাইরেই আমরা অটো থেকে নামলাম। আমাদের পাহাড়গঞ্জ এরিয়া থেকে এইখান অবধি অটো, আর একটা অটো ধরেছিলাম, সেটা 200 টাকা বলছিল। তারপরে আরেকজন মানে নিয়ে এলেন আমাদেরকে, উনি 120 টাকা নিলেন। তো এই সামনেই হচ্ছে ইন্ডিয়া গেট, আমার ঠিক বাঁ দিকে। এই আগের বছরও দিল্লি এসেছিলাম, কিন্তু সেবারে আর ইন্ডিয়া গেট অবধি আসা হয়নি, কারণ বন্ধ ছিল। কি কেন যেন বন্ধ ছিল? 26শে জানুয়ারি ছিল। হ্যাঁ, তো আমরা জানুয়ারির ফার্স্ট দিকে এসেছিলাম একদম। তো 26শে জানুয়ারি ছিল বলে আমরা ইন্ডিয়া গেট তখন বন্ধ ছিল, কারণ এখানে প্যারেড হয়, সবকিছু হয়। হ্যাঁ হ্যাঁ 26শে জানুয়ারির জন্য কাজ চলছিল, বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো এইবারে ওই জন্য এলাম। আর আজকে আবহাওয়াটা কিন্তু দারুণ আছে, মানে ঠান্ডাও লাগছে না। এখন কিন্তু দিল্লিতে মিনিমাম টেম্পারেচার হচ্ছে
প্রায় 12 থেকে, হ্যাঁ 16 ডিগ্রি নয়, এখন 13 ডিগ্রি, এখন 16 ডিগ্রি হ্যাঁ, এখন টেম্পারেচার 16 আছে। মতো আছে মনে হয়। এদিকে রোদও আছে, কিন্তু দারুণ লাগছে আবহাওয়াটা। চলো ইন্ডিয়া গেটের সামনে যাই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই ইন্ডিয়া গেটের সামনে। আর এই ইন্ডিয়া গেটের নিয়ে কিছু ইতিহাস তোমাদের বলে রাখি। এই ইন্ডিয়া গেট কিন্তু 1921 সালে প্রথম বানানোর পরিকল্পনা করা হয়। আর বানানো হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা সেনারা ছিলেন, তারা যারা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়েছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু এই স্তম্ভটি বানানো হয়েছিল। তো ইন্ডিয়া গেট কিন্তু ওদের একটি স্মৃতিস্তম্ভ আসলে। আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে আমার পেছনে, এই আমার পেছনে রয়েছে ইন্ডিয়া গেট। আর সামনের দিকে যে সোজা রাস্তাটা চলে গেছে ওইদিকে কিন্তু রাষ্ট্রপতি ভবন, আর তার ডান দিকে হচ্ছে পার্লামেন্ট হাউস। চলো আমরা যাব রাষ্ট্রপতি ভবনে। কিন্তু গাড়ি রাষ্ট্রপতি ভবনের সামনে অবধি যাওয়া যায় পার্লামেন্ট হাউসের পাশ দিয়ে, আর ওখান থেকে আবার ঘুরে চলে আসতে হয়। দূরে যে সোজা আবছা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রাইসিনা হিলস বা রাষ্ট্রপতি ভবন, যেটা ইন্ডিয়া গেট থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে একটা ম্যাপ দেওয়া আছে কর্তব্য পাথ বলে। এখানে দেখো 1 নাম্বার 19 নাম্বার রয়েছে ইন্ডিয়া গেট, আর ইন্ডিয়া গেটের ঠিক সোজা রয়েছে প্রেসিডেন্টস হাউস মানে রাষ্ট্রপতি ভবন। এই হচ্ছে ডিটেল ম্যাপটা। আর তার ঠিক আগে ডান দিকে রয়েছে এই যে পার্লামেন্ট হাউস। 26শে জানুয়ারি কিন্তু এই রাস্তাটার ওপর দিয়েই প্যারেড হয় নিউ দিল্লিতে। ইন্ডিয়া গেট থেকে বাইরে বেরোনোর সময় অনেকগুলো মানে চাট বিক্রি হচ্ছিল, অনেক ফুচকা, চাট, আইসক্রিম এসব বিক্রি হচ্ছে। তো আমরা এক জায়গা থেকে ভেলপুরি নিলাম। এটা 50 টাকা নিল, কিন্তু দারুণ খেতে। কেমন টেস্ট বলো? দারুণ খেতে, মানে আমি মানে আমাদের অনেক কলকাতা খেয়েছি, থেকে একদম কিন্তু এইটা আমার বেশি ভালো লাগছে, কারণ দারুণ। 50 টাকা নিয়েছে। কিন্তু আমাদের ওখানে এখন ভেলপুরি 40 টাকা বা 50 টাকা এরকম প্লেট নেয়। কিন্তু দারুণ বানিয়েছে, মানে দারুণ হয়েছে। সবকিছু মিক্সচারটা দারুণ লাগছে খেতে। টক, ঝাল, মিষ্টি, আর স্পেশালি মুড়িটা খুব ক্রিস্পি আছে। সলিড আছে। আমাদের ওখানে অ্যাকচুয়ালি কি হয়, সগি হয়ে যায়। দারুণ লাগছে। খেয়ে নিয়ে এরপরে আমরা যাব পার্লামেন্ট হাউসের দিকে। এখান থেকে অটো নেব আবার। আমরা উঠে পড়েছি অটোতে, আর এখন যাচ্ছি লাল কিল্লার জামা মসজিদ। কারণ আজকে রাষ্ট্রপতি ভবন আর পার্লামেন্ট হাউসের যে রাস্তাটা, ওই রাস্তাটা আজকের জন্য এখন বন্ধ আছে, মানে গাড়ি যেতেও দিচ্ছে না। তো ওটা তো হেঁটে যাওয়া পসিবল না, কারণ 3 কিলোমিটার মতো রাস্তা ইন্ডিয়া গেট থেকে। তো ওই জন্য আমরা যাচ্ছি এখন লালকেল্লা যাবো, তারপরে ওখান থেকে যাবো জামা মসজিদ। লালকেল্লা আর জামা মসজিদ দুটোই কিন্তু অবস্থিত পুরনো দিল্লিতে। তাই ইন্ডিয়া গেট থেকে পুরনো দিল্লি অবধি আসতে তো সময় লাগলো প্রায় 15-20 মিনিট, আর ভাড়া লাগলো 120 টাকা। আমরা চলে এসেছি রেড ফোর্টের সামনে। এই যে আমার পেছনে হচ্ছে রেড ফোর্টের বুকিং কাউন্টার, আর এই হচ্ছে রেড ফোর্ট। এইখানে কিন্তু একটা সিস্টেম আছে। এইখানে এত অবধি যে গাড়িতে করে তোমরা আসবে, বা যে কোনো কেউ আসবে কোনো গাড়িতে করে, এত অবধি সেই গাড়িটা আসে। আর এখান থেকে যে রেড ফোর্টের যে এন্ট্রি, সেই পয়েন্টটা কিন্তু অনেকটাই দূরে, প্রায় এখান থেকে আরও 700-800 মিটার দূরে, বা 1 কিলোমিটারের কাছাকাছি। তো সেইটা কিন্তু এখান থেকে টোটো পাওয়া যায়। যদি কেউ হেঁটে যেতে চায় তো হেঁটে যেতে পারে। তো আমরা এখানে টোটো ভাড়া করলাম। এখানে আপ ডাউন হচ্ছে 24 টাকা, মানে এক ফিট 12 টাকা করে। আগের বছর কিন্তু 10 টাকা করে ছিল, আর এখন 10 টাকা করে 12 টাকা করে হয়েছে। তো এখন কিন্তু কুপন দিচ্ছে। আগে আমরা টোটোতে পেমেন্ট করতাম, এখন কুপন দেওয়া হচ্ছে। তো এই কুপনটা কেটে একটা কুপনে আমরা এসছি, আবার একটা কুপনে আমরা ব্যাক করবো। এই যে লালকেল্লার মেইন গেটটা, আমরা চলে এসেছি লালকেল্লার সামনে। আর এইখান দিয়ে কিন্তু লালকেল্লা ঢুকতে হয়। লালকেল্লা ঠিক বাঁ দিকে রয়েছে একটা মেলা গ্রাউন্ড, সেখানে কিন্তু সারা বছরই মেলা থাকে। তো আমরা লালকেল্লার ভেতরে ঢুকছি। আর একটা জিনিস বলে রাখি, লালকেল্লার আগে টিকিট ছিল 50 টাকা করে পার হেড ইন্ডিয়ানদের জন্য, আর উইথ মিউজিয়াম নিয়েছিল 80 টাকা করে। সেটা কিন্তু পার হেড যদি তুমি ক্যাশ দিয়ে কাটো তাহলে, আর যদি কার্ড দিয়ে কাটো তাহলে 35 টাকা। হ্যাঁ, তো সেটা আগে ছিল। এখন কিন্তু লালকেল্লার এন্ট্রি পুরোপুরি ফ্রি। টিকিট কাউন্টার কিন্তু বন্ধ। তো কেউ যদি এসে টিকিট কাউন্টার বন্ধ দেখতে পাও, তার মানে এই নয় যে টিকিট মানে লালকেল্লা খোলা নেই। এখন কিন্তু লালকেল্লাতে এন্ট্রি ফ্রি। কোর্টের এন্ট্রির দিকটা
এই যে এন্ট্রিটাতে কিন্তু পুরোটাই দু সাইডে মার্কেট বসে, প্রচুর জিনিস পাওয়া যায়। আর জিনিসগুলো মোটামুটি রিজনেবল, মানে শল, ব্যাগ, মেয়েদের জুয়েলারি, ছেলেদের জামা কাপড় সব কিছুই পাওয়া যায় মোটামুটি রিজনেবল প্রাইস। 500 থেকে 1000-এর মধ্যে সব কিছু থাকে। পাশে জুয়েলারি শপ রয়েছে সামনে, এদিকে পারফিউমের শপ রয়েছে, আরও ভেতরে বিভিন্ন ব্যাগ দোকান, বিভিন্ন কিছু দোকান রয়েছে। এই রেড ফোর্টে ঢোকার আর বেরোনোর কিন্তু একটাই রাস্তা, এই রাস্তা দিয়েই এন্ট্রি, আবার এই রাস্তা দিয়েই এক্সিট। দেখো দু সাইডে প্রচুর জিনিস আছে আর প্রচুর লোক কেনাকাটাও করছে। এই আমরা ঢুকে এসেছি রেড ফোর্টের ভেতরে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এটা কিন্তু যখন মুঘলরা এই রেড ফোর্টে ছিলেন, মোগলদের শাসনকালে দিওয়ানে খাস মানে যারা রাজপরিবারের কাছের লোক তাদের নিয়ে যখন সভা হতো তখন সেই সভা বসত এই অংশে। যোধা আকবর মুভিতে আকবরের সিংহাসন যেইটা দেখানো হয়েছিল সেটাও রয়েছে এইখানেই। এই হচ্ছে রেড ফোর্টের ভেতরের এরিয়াটা। এই যে বিশাল বড় বড় কিন্তু মাঠ রয়েছে। আর এখানে রেড ফোর্টের বাইরে থেকে যেরকম ফোর্ট বলে মনে হয়, ফোর্টের থেকে বেশি কিন্তু এখানে কিছু কিছু এরিয়া রয়েছে, কিছু কিছু বিল্ডিং রয়েছে। এইটা যেমন রেড কালার ছিল, এটা কেন এখন হোয়াইট কালার করছে জানি না। আর বাকি এরিয়াটা কিন্তু এরকম ফাঁকা মাঠ বা বসার জায়গা। এরিয়াটা অনেক বড়, কিন্তু যেরকম ফোর্টে যেরকম মানে পরপর স্ট্রাকচার থাকে অত কিন্তু স্ট্রাকচার নেই। ভেতরে একটা লাইট অ্যান্ড সাউন্ড শোয়েরও ব্যবস্থা আছে, সেটা একদম এই সোজা গিয়ে ভেতরের দিকে, সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় বিকালের দিকে। আগে টিকিট ছিল 200 টাকা করে, এখন জানি না বর্তমানে ওটা হয় কিনা বিকালবেলা। ইন্ডিয়ার মোস্ট অফ দ্য ফোর্টে কিন্তু মানুষ বসবাস করে না বা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, শুধুমাত্র মিউজিয়ামের জন্য রয়েছে, মানে শুধুমাত্র ট্যুরিস্টদেরকে দেখার জন্য, মানে ঘোরার জন্য। কিন্তু এই যে রেড ফোর্ট বা আমাদের জয়সালমীরের যে জয়সালমীর ফোর্ট, এইগুলো কিন্তু এখনও লাইভ ফোর্ট, মানে এর ভেতরে এখনও কিছু মানুষের কাজকর্ম চলে, এখনও কিছু জীবিকা নির্বাহ হচ্ছে, এখনও দোকানপাট আছে। তো এইগুলোকে লাইভ ফোর্ট বলা যেতে পারে এখানে, মানে জীবন্ত দুর্গ এগুলো, যেহেতু এগুলোর মধ্যে এইসব দোকানপাট হচ্ছে, বিক্রি হচ্ছে, সব কিছুই হচ্ছে। এই যে এই হচ্ছে ফোর্টের ঠিক এক্সিটের কাজটা বা এন্ট্রির কাজটা। এই যে এইখানে যে লালকেল্লার যে এটা আছে, এইখান থেকে কিন্তু এই যে এই অংশটা থেকে কিন্তু এই ওপরে যে পতাকা লাগানো আছে, এখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী পতাকা তোলেন 26শে জানুয়ারি বা 15ই আগস্টে। এই যে এই হচ্ছে লালকেল্লার সামনে এন্ট্রি বা এক্সিট গেট, মানে যেই দিক দিয়ে ঢোকা সেই দিক দিয়ে কিন্তু বেরোনো। লালকেল্লা থেকে বেরিয়ে আবার টোটো ধরলাম ব্যাক করার জন্য। টোটো কিন্তু আবার নিয়ে গিয়ে ছেড়ে দেবে ওই টোটো স্ট্যান্ডে, আর সেখান থেকে আমরা আবার যাব জামা মসজিদ। জামা মসজিদ এখান থেকে প্রায় আরও 7 মিনিট মতো ডিস্টেন্সে। আমরা লালকেল্লা থেকে বেরিয়ে এসেছি, এবার যাচ্ছি জামা মসজিদের দিকে। ওইদিকে করিমসে, যেটা অরিজিনাল করিমস দিল্লি 6-এ, ওইখানে আমরা আজকে লাঞ্চ করবো। তো ওইদিকে যাচ্ছি। আর এখন বাজছে কটা বাজে? এখন 1:47 হয়ে, মানে প্রায় 2 বাজতে 10 মিনিট বাকি। আর লাঞ্চ করার টাইমও হয়ে গেছে আর খিদেও পেয়েছে, তো যাই আর কি লাঞ্চ করতে যাবো এখন। এই হচ্ছে পুরনো দিল্লির অরিজিনাল করিমস হোটেল, দেখতে পাচ্ছ এটা মেন ব্রাঞ্চ। আর এরপরে এর পাশাপাশি যতগুলো হোটেল রয়েছে সবকটাই কিন্তু করিমস না, এই একটা, ওই পাশে একটা, সব কটা। তো এই হচ্ছে জামা মসজিদের থেকে সোজা এসে বাঁদিকের গলিতে ঢুকলেই করিমসের এই দোকানটা পড়ে। এই আমরা বেরোচ্ছি জামা মসজিদের দিকে। এই যে ডান দিকে পড়লেই হচ্ছে, এই যে ডান দিকে এই গলিতে করিমস, আর তার সেখান থেকে বেরোলেই ডান দিকে হচ্ছে জামা মসজিদ, দূরে দেখতে পাচ্ছ। পুরোনো দিল্লি, পুরো একদম ওল্ড দিল্লি, জামা মসজিদের অপোজিটে অরিজিনাল করিমসের দোকান, হচ্ছে করিমস হোটেল প্রাইভেট লিমিটেড। আমরা ঢুকেছি করিমসে। করিমসে অর্ডার করেছি চিকেন বিরিয়ানি, একটা ফুল প্লেট চিকেন বিরিয়ানি। এখানে ফুল প্লেট চিকেন বিরিয়ানি কিন্তু 540 না, ফুল প্লেট চিকেন বিরিয়ানি। আর আরও অনেক কিছু ছিল, শুধু এখন চিকেন বিরিয়ানিটা অর্ডার করেছি, দেখি আর তারপরে কিছু খাবার জায়গা থাকে কিনা।
এখানে আমাদের এসে গেছে 1 প্লেট চিকেন বিরিয়ানি। এটা কিন্তু 540। আমার কিন্তু কোয়ান্টিটিটা বেশ কম লাগছে। এখানে মনে হয় 2 পিস চিকেন আছে, টেস্ট করে দেখবো কেমন। এই হচ্ছে এখানকার বিরিয়ানি, আর এই হচ্ছে চিকেনের পিস দুটো দিয়েছে, কিন্তু বিরিয়ানির রাইসের টেস্ট কিন্তু কিচ্ছু নেই। মানে আমাদের কলকাতার বিরিয়ানি কিন্তু ফার বেটার, কোয়ান্টিটিও অনেক কম। আর এখানে আমি ভেবেছিলাম 2খানা ডিম দিয়েছি, কিন্তু না, হাফ করে একটা ডিম দিয়েছে। এই হচ্ছে রাইস, আর আমার কিন্তু টেস্ট খুব একটা ভালো লাগছে না। এই যে জামা মসজিদ থেকে আমরা আবার উঠেছি টোটোতে, আর এখন যাচ্ছি নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন আছে সেখানে। দুই পাশে কিন্তু জামা মসজিদের পাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে, প্রচুর মানে সমস্ত মুঘলাই খাবারের দোকান দেখতে পাচ্ছ। এই যে চিকেন তন্দুরি মুঘলাই এইসব খাবারের দোকানই ম্যাক্সিমাম রয়েছে এর পাশে। আর এই হচ্ছে মিনা বাজার। জামা মসজিদ মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে চলে এলাম কালকাজি মন্দির স্টেশনে, যেটা লোটাস টেম্পলের কাছে। জামা মসজিদের মেট্রো স্টেশন থেকে আমরা চলে এসেছি কালকাজি মন্দির মেট্রোতে। মানে এটা হচ্ছে লোটাস টেম্পলের কাছে নিয়ারেস্ট মেট্রো সব থেকে। তো ওইখানে কালকাজি থেকে নেবে, আমরা আবার অটো করে যাচ্ছি লোটাস টেম্পলের দিকে। এই জায়গাটা খুবই কনজেস্টেড, আর এখান থেকে হেঁটে যেতে জানি না ঠিক কতক্ষণ সময় লাগবে, সেজন্য একটা গেলে একবার সেটা বুঝতে পারবো যে মেট্রো থেকে কতটা ডিস্টেন্স। চলে এসেছি এখানে লোটাস টেম্পলে। কালকাজি মন্দির যে রেলওয়ে মেট্রো স্টেশনটা, ওইখান থেকে কিন্তু বেশি দূর না, হেঁটে এলে ওই 5-7 মিনিটই টাইম লাগবে। আমরা যাওয়ার সময় হেঁটেই যাবো, কারণ আসার সময় বুঝতে পারছিলাম না ডিস্টেন্সটা কতটা। কিন্তু এখানে তোমাদের এরিয়াটা দেখাবো, কি সুন্দর এরিয়াটা পুরোটা। এই যে লোটাস টেম্পলের বাইরের গার্ডেনটা কত সুন্দর করে সাজানো, এদিকে দেখো গাছগুলো বিভিন্ন শেপে কাটা রয়েছে। গার্ডেনটা কিন্তু খুব সুন্দর, জায়গাটা অনেক বড়, তাই জন্য কিন্তু জায়গাটা দারুণ। সাথে এরকম একটা মন্দির। এখানে কিন্তু জুতো পরে ঢোকা এলাও নয়, তাই জন্য আমরা ব্যাগে জুতো ভরে নিয়েছি। এখান থেকে ব্যাগ দেওয়া হচ্ছে, জুতো নিজে খুলে আর কি ওখানে ভরে নিতে পারে, ফ্রি অফ কস্ট। না, এখানে কোনো টিকিট নেই, কিছু নেই। আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে, আর ওই যে ওখানে দেখো ব্যাগ দেওয়া হচ্ছে। এখানে প্রচুর ব্যাগ পড়ে আছে, ব্যাগ দেওয়া হচ্ছে। সেই ব্যাগে কিন্তু যে নিজের জুতো খুলে রেখে নেবে আর হাতে করে নিয়ে যাবে ব্যাগটা ভেতরে। দেখতে পাচ্ছ লোটাস টেম্পলের সিঁড়ির সামনে ঠিক কতটা ভিড়। এই হচ্ছে একদম লোটাস টেম্পলের সামনে, নিচে জল, আর এই যে লোটাস টেম্পল। লোটাস টেম্পল কিন্তু দিল্লি থেকে প্রায় 16-17 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমার মনে হয় যে এই মেট্রোতে করে আসাই কিন্তু বেশি সুবিধাজনক, তাহলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। আমরা জামা মসজিদ থেকে মাত্র 30 মিনিটে চলে এসেছি কালকাজি মন্দির। আর এই যে এখন ঢুকছি লোটাস টেম্পলের সামনে। মেট্রো স্টেশন থেকে লোটাস টেম্পল কিন্তু একদমই কাছে, আসার সময় ডিস্টেন্সটা বরং আরও কম। তো আসার সময় বেরিয়েই একদম ডান হাতে পড়ে এই একটু হেঁটে এলেই এই মেট্রো স্টেশন পেয়ে যাবে। লোটাস টেম্পল ঘুরে আবার চলে এসেছি কালকাজি মেট্রো স্টেশনের কাছে। এখান থেকে মেট্রো ধরে আমরা যাব আরকে আশ্রম। আরকে আশ্রম হচ্ছে পাহাড়গঞ্জের কাছেই, পাহাড়গঞ্জে আমাদের হোটেল। তো আরকে আশ্রম এখান থেকে যাব, তারপর ওখান থেকে টোটো বা অটো যা পাবো সেটা করে নেব। তো লোটাস টেম্পল ঘুরে আমরা হোটেলে চলে এসেছিলাম প্রায় 6:30 নাগাদ, কারণ আমরা কিছু খাবার কিনে আনলাম, যেহেতু আমাদের এখান থেকে আবার ট্রেন। তো খেয়ে বেরোতে হবে, এখনই খেয়ে নেবো, আমরা খেয়েই তারপরেই বেরোবো। আর এখন বাজছে 8:15, আমাদের ট্রেন এখান থেকে পাক্কা 9টার সময়। ট্রেনটা যদিও হাওড়ার থেকে আসছে, যেটা হাওড়া কালকা মেল। তো আমরা এখান থেকে বোট করব। তো এখান থেকে খেয়ে নিয়ে ডিনার করে আমরা ওই 8টা নাগাদ বেরোবো।
এখান থেকে স্টেশনের উদ্দেশ্যে। এই ট্রেনটা কিন্তু ওল্ড দিল্লি থেকে ছাড়ে, মানে যেমন নিউ দিল্লিতে দুখানা স্টেশন আছে, ওল্ড দিল্লিতে একটা যে পুরনো যে স্টেশনটা দিল্লি জাংশন, সেইখান থেকে কিন্তু কালকা মেল ছাড়বে। তো আমরা ঝটপট খেয়ে নিই, আর খেয়ে নিই তারপরেই বেরিয়ে যাব। ফাইনালি আমরা উঠে পড়েছি দিল্লি থেকে কালকা ট্রেনে, মানে কালকা মেল হাওড়া থেকে আসছে। এটা কালকে রাত 10টায় ছেড়েছে। দিল্লিতে ঢোকার টাইম ছিল 9টা বাজতে 5, কিন্তু আমরা যখন স্টেশনে আসি আমাদের একটু লেট হয়ে গেছিলো। আমরা 8:40 নাগাদ স্টেশনে ঢুকেছি, কারণ 9:10 এখান থেকে ছাড়ার কথা। তো আমরা দেখছিলাম যে এখানে দাঁড়িয়েই আছে ট্রেন, মানে আমরা এসে জাস্ট মানে একদম রাইট টাইম কি আগে ঢুকিয়ে দিয়েছে। তো এক্সপেক্টেড টাইম হচ্ছে ওখানে 3টের সময়, জানি না আরও আগে হয়তো পৌঁছে দেবে। আমার তো মনে হয় লেট করলেই ভালো, একটু ঘুমানোর টাইম পাওয়া যাবে, কারণ যেহেতু আজকেও অনেক তাড়াতাড়ি উঠেছি। আজকে আমাদের ফ্লাইট ছিল একদম মর্নিং ফ্লাইট। তো এখন মোটামুটি বাজে 9:20। আজকে খুব টায়ার্ড লাগছে, যেহেতু একদম সকাল থেকে ঘুরে যাচ্ছি আমরা, একটু রেস্ট হয়নি। এরপরে শুয়ে পড়বো, আবার দেখা হবে কালকে সকালে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, বাই।